আসসালামু আলাইকুম এভরিওয়ান। বোনের মৃত্যু গল্পের 7 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। আমি বললাম আচ্ছা শুন মাহি বিয়ে করতে রাজি আছে। আম্মু বলল সত্যি? আমি বললাম তাহলে আমি কি আর তোমাকে মিথ্যা বলছি? আম্মু বলল যাক তাহলে একটা টেনশন দূর হলো। মেয়েটাকে কিছু বলতেও পারি না। আমি বললাম তা বলবে কেন, আদরের মেয়ে তোমার। বাবা বলল আচ্ছা আমি চাই, আমার একটু কাজ আছে। বলেই বাবা চলে গেল। আম্মু বলল রেদওয়ান। আমি বললাম বলো। আম্মু বলল আগামীকাল থেকে তোর জয়েন। আমি বললাম এত তাড়াতাড়ি কিভাবে করলা? আম্মু বলল কি মনে হয় তোর আম্মুকে? এভাবে পুলিশ হলে কি হবে? সব পাওয়ার আমার কাছে আছে। আমি বললাম দেখো এমন মনে হয় না, মজা করিস আমার সাথে? কই মজা করলাম আম্মু। আচ্ছা বাদ দাও, এখন ঘুমাতে হবে, গুড নাইট। আম্মু বলল যা, আর সকাল থেকেই জয়েন তোর। আমি বললাম আম্মু আমি বলি কি, মাহিকে ছেলে দেখার পর পর জয়েন করলে হয় না? আম্মু বলল আচ্ছা যা, সমস্যা নেই। আর আমি কালকে এমনি ছুটি নিয়েছি। দেখতে দেখতে শুক্রবার এসে গেল। মাহিকে ছেলে দেখতে পছন্দ করে গিয়েছে। সামনে মাসে ওর বিয়ে। যাক একটা তো টেনশন মুক্ত হলো। রাতে রুমে বসে আছি, হঠাৎ মাহি এসে বলল ভাইয়া। আমি বললাম বল। মাহি বলল কি করিস? আমি বললাম এই তো বসে আছি, কিছু বলবি? মাহি বলল না মানে ওর। আমি বললাম আর বলতে হবে না, নাম্বার লাগবে তাই তো, বস আমার পাশে। মাহি আমার পাশে বসতে বসতে বলল তুই বুঝলি কিভাবে নাম্বার লাগবে? আমি বললাম তোর মুখ দেখেই বুঝেছি। আর শোন তোর জীবনটা তোর, এই জন্য ভালো মতো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তোর আছে। এখন সত্যি করে বলতো তুই এই বিয়েতে রাজি নাকি? আমি তো আবার কোনোভাবে তোর সাথে জোর করছি না। মাহি বলল ভাইয়া মার খাবি এখন, সত্যি ওকে আমার পছন্দ হয়েছে। আর ও আমার ব্যাপারে কিছু জানে? আমি বললাম ও তোরে বিয়ের গ্রামে নিয়ে যাবে, ওইখানে ওর একটা ব্যবসা আছে, তাই এত কিছু প্রয়োজন মনে করিনি আমি। যদি সমস্যা হয় পরে আমি দেখে নেব। মাই বলল সত্যিই তো ভাইয়া? আমি বললাম বলছি তো কোনো সমস্যা হবে না। আর ও আমার ছোটবেলার বন্ধু, চিন্তা করিস না। আর তোর নাম্বার ওর কাছে আছে, সময় করে ও নিজেই তোরে কল দিবে দেখিস। মাহি বলল আচ্ছা তাহলে আমি যাই, তুই ঘুমা কেমন? আমি বললাম যা। মাহি চলে গেল। সকালে টেবিলে যেতেই দেখি আম্মু নাস্তা দিচ্ছে। আমি বললাম কি ব্যাপার আম্মু, মাহি কই? ও তো প্রতিদিন নাস্তা তৈরি করে, কিন্তু আজকে কই? আম্মু বলল কি জানি বাবা, এখনো ঘুম থেকেই উঠেনি। ও রুম থেকে রাতে কথা বলার আওয়াজ শুনে গিয়েছে। আমি বললাম বুঝে গিয়েছে, আর বলতে হবে না। তোমার মেয়ে ওর হবু বরের সাথে কথা বলতে সময় পার করেছে সারা রাত, এই জন্য এখনো ঘুম থেকে উঠতে পারিনি। আম্মু একটু হাসি দিয়ে বলল তাহলে ঠিক আছে, সমস্যা নেই। 2 দিন পর আমার মেয়ে রেডি হয়ে আম্মুর গাড়িতে বসলাম। আজকে আমি পুলিশে জয়েন করব। ভিতরে ভিতরে একটু একটু খুশি লাগছে। আম্মু গাড়ি চালাতে চালাতে বলল তুমি রেদওয়ান, আপনার ভিতরে ফিলিংটা কেমন? নতুন চাকরিতে জয়েন করেছেন? আমি বললাম আম্মু যেখানে আমি বাহিনীর চাকরি ছেড়ে চলে আসছি সেখানে আবার কিসের ফিলিংস? আম্মু বলল এত কষ্ট করে এই চাকরি আমি তোর জন্য জোগাড় করেছি, যদি উল্টাপাল্টা কাজ করিস না থানায় ঝুলিয়ে রাখবো। আমি বললাম সে তো পরে দেখা যাবে। আম্মু বলল এখন গাড়ি থেকে নেমে হেঁটে যা, এই একটু সামনে থানা। আমি বললাম কি, আমি হেঁটে যাব কেন? তুমি তাহলে কি করবে? আম্মু বলল আমি এই থানার ওসি, আমার একটা মান সম্মান আছে না? কনস্টেবল দেখলে কি বলবে? ওইখানে তুই একজন সাধারণ পুলিশ হয়ে কাজ করবে, সাবধানে ভুলেও আমাকে আম্মু ডাকবে না। আমি বললাম তাহলে কি ডাকবো? আম্মু বলল ম্যাম বলে ডাকবে, সবাই যেটা ডাকে। আমি বললাম বাহ বাহ, আম্মু থেকে এখন ম্যাম ডাকা লাগবে, সুন্দর তো। আম্মু বলল এটা তো আর বাড়ি না যে আম্মু বলবি, মনে রাখবি এটা থানা, তাই আমি যা বলবো তাই ডাকবি। আমি গাড়ি থেকে নামতে নামতে বললাম তাহলে এখন এটাও বলো আমি তোমাকে আন্টি বলে ডাকি। আম্মু বলল বাড্ডা দিয়ে যখন ঠান্ডা করব তখন আর এই কথা মুখে আসবে না, আমি যা বলছি তাই শোন, মনে থাকে যেন। বলে আম্মু চলে গেল। আমি হেঁটে হেঁটে থানায় যেতেই একটা মেয়ে এসে বলল আপনি কি রেদওয়ান? আমি বললাম কিন্তু আপনি আমার নাম কিভাবে জানেন? এই যে রোমিও, এটা থানা, এত প্রশ্ন চলো না, চলেন ম্যাম আপনাকে ডাকছে। বাবা কোথায় এসে ফেসে গেলাম, এই জন্যই এসব চাকরি করতে চাই না। ওর কথা মান, ওর কথা শোন, এসব শুনতে শুনতে আমার ফারিয়ে যায়। আম্মুর সামনে যেতেই বলল এই ছেলে তোমার নাম কি? আমি অবাক হয়ে বললাম কি? আম্মু বলল নাম বলছি, তোমার নাম কি? আর তোমার কি আজকে জয়েন হবার কথা? আমি মন খারাপ করে বললাম জি ম্যাম, আমার নাম
দোয়ান আর আজকে আমার জয়েনের হবার কথা। আম্মা বলল আচ্ছা মনোযোগ দিয়ে কাজ করবে আর ওকে এই জায়গায় নিয়ে যাও, একটা মার্ডার কেস আছে। আমি বললাম কি মার্ডার? পাশে থাকা মেয়েটা আমাকে বলল চলেন, দেরি হয়ে যাচ্ছে। প্রথম দিন কোনো রকম ডিউটি শেষ করে বাড়িতে গেলাম। রাতের আগে দুঃখে বাবাকে বললাম বাবা আমি এই চাকরি করব না, মাহি কোথায় যাবে হয়তো। আর হঠাৎ মাহি আমার কথা শুনে দাঁড়িয়ে গেল, প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে বলল মাহি কেন ভাইয়া কি হয়েছে? আমি বললাম আম্মুকে জিজ্ঞাসা কর কি হয়েছে। আম্মু মুখ টিপে হাসছেন। বাবা বলল কি হয়েছে, কোনো সমস্যা? আমি বললাম আম্মু ওইখানে ম্যাম বলতে হয়, যাকে সারা জীবন আম্মু ডাকছি তাকে ম্যাম কিভাবে ডাকি? আম্মু বলল চেষ্টা করলে সম্ভব, ওকে বলে দাও অফিসের সব নিয়ম মেনে কাজ করতে হবে। আমি বললাম আমিও একদিন বড় কিছু হব, তখন তুমিও আমাকে স্যার ডাকবে, দেখে নিও। আমি বললাম আচ্ছা সেটা তো সময়ে দেখা যাবে। মাহি বলল তুই এখন আম্মুর সাথে ঝগড়া করবি নাকি? আমি বললাম তোরা সবাই আমার পিছনে লাগছিস না, আমিও দেখে নেব। বাবা বলল ও মা আমার আবার কি করলাম? আমি বললাম আমার সাথে কেউ কথা বলবে না, কেউ আমার কষ্ট বুঝতে চায় না। রাগে দুঃখে রুমে চলে গেলাম। সকালে রেডি হতে আম্মুকে ডাকতে শুরু করলাম, এই তোর হয়েছে, তাড়াতাড়ি আয়, সময় তো নেই। আমি বললাম আম্মু আসছি, চলে যাও তুমি। আমি ফোনটা খুঁজতে পাচ্ছি না, কোথায় জানি রেখেছি মনে নেই। আমি বললাম অফিসে শুধু দেরি করে যাই একবার, মজা বুঝাবো। আম্মু এই কথা বলতে বলতে চলে গেল। আমি বললাম মাহি মাহি এই মাহি। মাহি রুম থেকে বের হয়ে এসে বলল কি হয়েছে ভাইয়া, সময় তো হয়ে গেল, কখন যাবি? আমি বললাম আমার ফোনটা খুঁজে পাচ্ছি না, একটু কল দে তো আমার নাম্বারে। মাহি আমার নাম্বারে কল দিতে শুনে ওয়াশরুম থেকে আওয়াজ হচ্ছে, তাড়াতাড়ি ঢুকে ফোনটা বের হতেই যাব। মাহি বলল কি করিস এত ফোন নিয়ে, খেতে গেলেও ফোন, হ্যাঁ হাঁকতে গেলেও ফোন। আমি বললাম আর বলিস না বোন, মান সম্মান আর থাকবে না। একটা রিক্সা নিয়ে রওনা দিলাম। থানায় গিয়ে দেখি সব পুলিশ একসাথে বসে পরামর্শ করছে। আম্মু আমাকে দেখে বলল রেদওয়ান সাহেব যে কালকে মাত্র জয়েন করলেন আর আজকে দেরি করে আসলেন, বিষয়টা কি? বউ এটা আছে নাকি? দেখে দেখে আমার আম্মু আমার সাথেই মজা করে, তাই আমিও একটু মজা করে বললাম ম্যাম, দুটা বউ আছে আমার, ওদের সামলাতে একটু দেরি হয়ে গিয়েছে। আম্মু আমার দিকে তাকিয়ে বলল ও তাদের নাম কি কি? আমি বললাম এই রে এখন কি বলবো কিছুই তো মাথায় আসছে না, কেন যে মিথ্যা বললাম। আম্মু বলল যাক সবাই মন দিয়ে শুনেন, আপনাদের দেশে যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে উনাকে আমাদের প্রোটেকশন দিতে হবে, তাই আমি একজন ইন্টাররেজেন্ট অফিসার সব 5 জনকে বাছাই করছি। এর মাঝে 4 জনে অন্য থানার, আর আমাদের থানার একজন যাবেন। আমার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটা বলল আমি না ম্যাম, সেই জন্য। না তুমি না, এই ছেলের দিকে এদিকে আসো। আমার দিকে তাকিয়ে বলল আমি আম্মুর কাছে যেতেই আম্মু বলল তোমার সবাই ওকে চেনো? সবাই ওকে বাক্য বলল চিনি ম্যাম, আমাদের থানায় কালকে জয়েন করেছে, এই জন্যই চিনি, এর বেশি কিছু জানি না। আম্মু বলল এর বাহিরে এর একটা পরিচয় আছে, ও আমার একমাত্র ছেলে। সবার আম্মু আমার কথা শুনে হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আম্মু আমার কাছে নিয়ে বলল ও আমার আদরের ছেলে, আমি এই পরিচয় কাউকে দিতে চাইছিলাম না, কারণ ও তোমাদের মতো এখানে আমার কাছে সম্মান পাত, তাই আমি ওকে পরিচিতই করাতে চাইনি। আমি চেয়েছিলাম ও তোমাদের মতোই হয়ে কাজ করবে। আজকে পরিচয় করানোর একটাই কারণ, আমাদের থানা থেকে আমার ছেলে যাবে, এটা কারো আপত্তি আছে? সবাই না বলল। ম্যাম আম্মু বলল এখন যাও, যার যার কাজে যেতে পারো। রেদওয়ান তুমি এখানে থাকো। সবাই চলে যাওয়ার পর আম্মু চেয়ারে বসতে বসতে বলল আমি তোরে কোনো সিনক্রেট করলাম না জানিস কিন্তু। আমি বললাম মাত্র কালকে জয়েন করেছি আর তুমি আজকে আমাকে বিপদে ফেলতে চাও? আম্মু বলল বাসায় চল, সব বুঝিয়ে দিব। আমি বললাম মাত্র না আসলাম, কিচ্ছু হবে না চল। আম্মুর সাথে বাসায় গেলাম, কাপড় চেঞ্জ করে সোফায় বসলাম। মাহি বলল কি ব্যাপার চলে আসলে যে আম্মু? আম্মু বলল এমনিই। আর রেদওয়ান শোন। আমি বললাম আম্মু বলো। এখনকার যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে না, যাকে তুই কালকে থেকে প্রোটেকশন দিতে যাবি, আমি একটা সিগনেচার নিয়েছি। আমি বললাম কি আম্মু, যদি আমার বাসার বউ হয়ে কোনো মেয়ে আসে সেটা হবে স্বরাষ্ট্রমন্ত্রী। আমি বললাম চোখ বড় বড়কে আম্মুর দিকে তাকিয়ে আছে। মাহির মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না। আমি তবু একটু ভয় কাটিয়ে বললাম আম্মু আমরা কই, আর তিনি এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, একটু চিন্তা করে দেখো, মাটিতে বসে থেকে কি আকাশ হাত দিতে চাও? আম্মু একটা হাসি দিয়ে বলল আমি যা বলছি তাই কর।
আর আমি আমার কাজে কখনো নিচু পা হয়নি, তোরেও হতে দিব না। বলছি তো বলছি, এখন তো বুঝলি আমি তোরে কেন সিলেক্ট করলাম। মাহি বলল, আম্মু ভাইয়াকে মারতে চাও? শুনছি ওনার বাবা নাকি এই শহরের সবচেয়ে বড় মাস্তান। আম্মু বলল মাহি বলল, ভাই তুই একা মরিস না, আমিও যাই। আম্মু বলল, যে যা মাঝে মাঝে কি যে হয় বুঝি না। আম্মু বলল, রিদওয়ান একটা কারণ আছে। আমি বললাম বলো শুনি। আম্মু বলল, কয়েকদিন আগে ওই মেয়ের সাথে আমার দেখা হয়েছিল। আমি বললাম, ওই মেয়ে কে? কার সাথে বলছো? আরে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে। আমি বললাম, আচ্ছা বলো তারপর কি হয়েছিল? কয়েকদিন আগে আমাদের এইখানে একটা ব্যাংক ডাকাতি হয়েছিল, মনে আছে? আমি বললাম, মনে আছে, কিন্তু কেউ আজ পর্যন্ত এই চোরকে ধরতে পারেনি। সেই চোর কে জানিস? এই রিয়া। আমি বললাম, এই রিয়াটা আবার কে? যে আমার বৌমা হবে, জিতি বর্তমানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। আমি চোখ বড় বড় করে বললাম, স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাংক ডাকাতি করেছে? এটা অবিশ্বাস্য, এটাই সত্যি। আর তুই তো জানিস এই যেই কেসটা হাতে নিয়ে সাবধান করেই ছাড়ছে। আমি তো বললাম, মামি বললাম, তো ওকে আমি আজ পর্যন্ত ধরতেই পারলাম না কেন? সেই জন্যই ব্যাংকের ভিতরে খুঁজে নিতে গিয়েছিলাম। তখন ওই রিয়া ছিল সেখানে, কি জানি দরকার ছিল ওর। পরে আমার কানে আছে, এসে বলে, এই ব্যাংক ডাকাতি আমি করেছি, যদি পারেন আমাকে ধরে দেখান। এরপরেও তুমি ওকে ধরতে পারলে না। ও যখন ব্যাংক ডাকাতি করে তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল না, এখন তো দেশের সেবা করে। আর ওর বিরুদ্ধে আমি সব প্রমাণ জোগাড় করতাম, কিন্তু করি নাই কেন জানিস? ওর 3টা ইতিমখানা আছে। আমি বললাম, সত্যি নাকি? এজন্যই তো আমি ওর পিছনে নেওয়া ছেড়ে দিয়েছি। যাই বলিস না কেন, মেয়েটার কিন্তু মনটা অনেক বড়। আমি বললাম, বুঝতে পারছি, কিন্তু হঠাৎ ওকেই কেন বৌমা করার সিদ্ধান্ত নিলে? আম্মু বলল, ওর মাঝে কি দেখেছি আমি জানি না, কিন্তু ওর ভিতরে যেই সাহস আছে, কোনো কিছু ভয় করে না। ও যদি তোর বউ হয় তাহলে তোর কপাল খুলে যাবে। আমি বললাম, বুঝেছি, আমাকে মরার সব প্ল্যান বানিয়ে রেখেছ, এখন শুধু আমি ধরা দেব তাই না? ওর বাবার সম্পর্কে কিছু জানিস? আবার ওর বাবার সম্পর্কেও জানতে হবে। ওর বাবা জানে না তার মেয়ে ব্যাংকে ডাকাতি করেছে? ওর বাবা জানে ওর মেয়ে খুব ভালো, আর উনি ওকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাতে 3-4 জন মন্ত্রীকেও খুন করেছে। আমি বললাম, আর কিছু বলা লাগবে না, আমি নিতে পারছি না আর। এরকম একটা খুনি পরিবারের কাছে আমাকে পাঠাচ্ছ? চিন্তা করছো আমি কি বাঁচবো না মরবো? মরবি না, আর মনে সবসময় সাহস রাখবে, তাহলেই কাজ হয়ে যাবে। আমি বললাম, আম্মু আমি এটা পারবো না, প্লিজ বাদ দাও। আম্মু আমার দিকে তাকিয়ে বলল, আমি জানতাম তুই না করবি। আচ্ছা তোর মনে কি একটু সাহস নেই? আমি কি ভীতু ছেলে জন্ম দিয়েছি? এমন যদি করিস কখনো আমার নাতিনের মুখ দেখা যাবে না। চেষ্টা করতে পারিস। আমি বললাম, এতে কি যেহেতু বলছো, যাব আমি রাজি। চ্যালেঞ্জ নিতে শিখবো, ঝুঁকি নিতে শিখবো, নইলে জীবন বড় কিছু করতে পারবো না। বুঝে গিয়েছি মা, আর বলতে হবে না। তুই আর তোর সাথে কথা বলার চেষ্টা করবে। আমি বললাম, তার কাছে মনে হয় যেতে পারবো না। বিশ্বাসযোগ্য আগে ওর কাছে তো হতে হবে, তাহলে পারবি। আর আমার বিশ্বাস তুই সব পারবি। আর এই নেতার আইডি কার্ড। আমি বললাম, এটা কি স্পেশাল করে তৈরি করা হয়েছে নাকি? তোদের কেউ চিনবে না। আর যিনি সিনিয়র অফিসার আছেন না, ওনার কথা সব সময় মেনে চলবে, এটা আমার আদেশ। আর একটা কথা আমি বললাম, বলো। ওইখানে গেলে ওর বাবা আগে তোরে পরীক্ষা নেবে। এটা কেন আবার? আগে উনি দেখবেন তোর ওর মেয়ের জন্য যোগ্যতা আছে কিনা। আমি বললাম, কেমন পরীক্ষা হতে পারে আম্মু? মৃত্যুর মুখে রেখে উনি তোদের পরীক্ষা করবেন, শুধু একটু সাহস রাখবে। আমি বললাম, আর কিছু বলতে হবে না তোমার, আমি সব বুঝে গিয়েছি। আর মরার জন্য তৈরি। সকালে রেডি হয়ে আম্মুর দেওয়া ঠিকানায় চলে গেলাম। দেখি 3জন মেয়ে আর 1জন ছেলে, আমার থেকে হয়তো কয়েক বছরের বড় হবে। আমার মনে হয় তিনি সিনিয়র অফিসার। গিয়ে স্যালুট করলাম। অফিসার গ্যাস গ্যাস করে কি যেন দেখলো, বলল, তোমার নাম কি? তোমার নাম রেদওয়ান? আমি বললাম, জি স্যার, ম্যাম পাঠিয়েছে আমাকে। গুড, মন দিয়ে তোমার সবাই কাজ করবে। 2জন ওর পাশে বডিগার্ড হয়ে থাকবে, আর 2জন ওকে আড়াল থেকে ফলো করবে। জি স্যার। যারা ওর সাথে বডিগার্ড হয়ে থাকবে তারা 2জন। তুমি আমার দিকে ইশারা করে বলবে তুমি। আমি বললাম, জি স্যার। এখন কি তাহলে আমরা যাব? তোমাদের যে আলাদা পোশাক দেওয়া হয়েছে না, ওই ভিতরে একটা করে ক্যামেরা ফিট করা আছে, তাই তোমরা যাই করো না কেন আমি সব দেখতে পারবো। আমি বললাম, বুঝে গিয়েছি আমরা। আর তোমাদের সব পরীক্ষা করে বাছাই করে নেব এখানে আনা হয়েছে, তাই আর নতুন করে আমাকে কিছু বলতে হবে না আশা করি। এখন তোমরা 2জন যাও, আর তোমরা 2জনই থাকো। তোমাদের সাথে
কিছু কথা আছে, আরেকটা কথা। আর বলুন। আমি বললাম বলুন। আমার অনুমতি ছাড়া কেউ এক পাও নড়বে না। যদিও তোমার সামনে বন্দুক থাকে, দেখছো তোমার দিকে গুলি আসছে, আমি যতক্ষণ পর্যন্ত বলবো না জায়গায় দাঁড়িয়ে থাকবে, মনে থাকবে? আমি বললাম জি স্যার। আসি তাহলে। যেতে যেতে মেয়েটাকে বললাম, আচ্ছা তোমার নামটা কি জানতে পারি? মেয়েটা ইয়া বড় চশমা পরিষ্কার করতে করতে বলল, আমার নাম তাসলিমা। আমি বললাম কোন থানা থেকে এসেছেন আপনি? আপনার এত জেনে লাভ আছে? যা করা করেছে আমাদের সেইটাই নজর দেন। আমি বললাম এটা আর কঠিন কাজ কি, আমি তো রোজই এসব কাজ করে থাকি, একটু চাপা মারলাম আর কি, দেখা যাবে এখানে গিয়ে শুধু ভয় পাবেন না। আমি বললাম দেখবেন আমাকেই ওরা ভয় পাবে। ও এই কথা হবে না, চুপচাপ যাও। আমি বললাম কি ব্যাপার, আওয়াজ এলে কোথা থেকে? মেয়েটা আমার কানে আঙুল দিয়ে বলল, এখন তো বুঝতে পারছেন। মনে মনে বললাম বেটা দেখি আমাদের সব খবর রাখছে। ও আমি তো মাঝে মাঝে ভুলেই যাই কি জন্য আমাকে এখানে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর বাসার সামনে গিয়ে পুলিশকে আমাদের আইডি কার্ড দেখাতেই ভিতরে যেতে দিল। সাবধানে, একদম ভয়ে পা পড়ব, ভিতরে যে কোনো কিছু হতে পারে। আমি আমি কোনো ভয় পাই না। মেয়েটা রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে দেখলো। দরজার কাছে পা রাখতে একটা জ্যান্ত ছেলের মাথা আমার পায়ের নিচে পড়ল। আমার দুটা পা রক্তে মাখামাখি হয়ে গেল। আমার পাশে থাকা তাসলিমার হাতে আমি শক্ত করে ধরলাম। সামনে তাকিয়ে দেখি দুটা ছেলে মিলে মাথা আলাদা, দেহটাকে একটা গামলার অপর পা দিয়ে চেপে ধরে আছে। শুধু দেহটা এদিক সেদিকে নড়তে লাগলো। এগুলো দেখে তো ভয়ে কাঁপতে লাগলাম। বাবা, এই আমি কোথায় এলাম? নিজের মৃত্যু তো এখানেই মনে হয় নিজের চোখের সামনে দেখছি। এই আমার হাত ছাড়ুন। আমি বললাম আমি তো আপনার হাত ধরিনি। এটা কে? তাকিয়ে দেখি সত্যি আমি আর হাত ধরে আছি। আমি বললাম সরি, আমি ভাবছিলাম আপনি হয়তো ভয় পাবেন, পরে যদি অজ্ঞান হয়ে যান আমারই তো ক্ষতি হবে। এই জন্যই আমি আগে থেকে আপনাকে ধরে রাখছি। যতই ভয় পাই না কেন এগুলার প্রকাশ করা যাবে না, নইলে ও আমাকে ভীতু ভাববে। আপনাকে দেখে তো এমনটা মনে হয় না। যাক, সামনে তাকিয়ে দেখেন কি হয় না হয়। আমি বললাম এটাই বরং ভালো। এই তো একটা ছেলে আমার পিছনে দাঁড়িয়ে আছে। চট করে ছেলেটাকে জিজ্ঞাসা করলাম, ভাই ওকে এভাবে মারছেন কেন? ছেলেটা রাগী চোখে আমার দিকে তাকিয়ে বলল, তোরও এভাবে মারবে যদি বেশি কথা বলিস। আমি একটা মোচড় দিয়ে বললাম, তাসলিমা এমনটা কি সত্যি সত্যি হবে? আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।